সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারের বিগত 5 বছরের বিভিন্ন বোর্ডের প্রশ্ন, যেগুলো এমসিকিউ এসছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমরা আজকে গত 2টি ক্লাসে 42টি অবজেক্টিভ আলোচনা করা হয়েছে এবং এই অবজেক্টিভগুলো ইন ডিটেল আলোচনা করা হয়েছে। তোমরা আগের 2টি ক্লাস দেখে নেবে। এখানে ভিডিওগুলো আছে, লেসন 1 এবং লেসন 2 নামে এমসিকিউ ডিসকাশন। ওগুলোতে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। আজকে আমরা তারই কন্টিনিউশনে আলোচনা শুরু করতে চাচ্ছি। আজকে প্রথম যে প্রশ্নটা এখানে আছে, সেই প্রশ্নটার মধ্যে দেখো একটা অঙ্ক টাইপের প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে, প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। ক্যালসিয়াম ফ্লোরাইডের জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের গাঢ়ত্ব বলতে ঘনমাত্রাকে বোঝানো হয়। এটি গ্রাম পার লিটারে দেওয়া আছে। বলা হচ্ছে দ্রাব্যতা গুণাঙ্ক বা দ্রাব্যতা গুণফল কত। মনে রাখতে হবে যে গাঢ়ত্ব যদি গ্রাম পার লিটারে থাকে, তাহলে সেটাকে মোল পার লিটারে নিয়ে দ্রাব্যতা গুণাঙ্কের মধ্যে সম্পর্ক করতে হয়। তো এটি একটি বিস্তারিত অঙ্ক। দেখি আমরা অঙ্কটি স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি, তাহলে আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে দেখো, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আগে বিক্রিয়াটা লিখতে হবে। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড, এটিকে যদি আমরা উভমুখী সাইন দিয়ে লিখি, তাহলে এখান থেকে কি কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম আয়ন উৎপন্ন হয় আর 2টা ফ্লোরাইড আয়ন উৎপন্ন হয়। একটা ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে একটা ক্যালসিয়াম আয়ন ও 2টা ফ্লোরাইড আয়ন উৎপন্ন হয়। সুতরাং অ্যাস যদি তার দ্রাব্যতা হয়, অর্থাৎ এখান থেকে যদি অ্যাসটি ক্যালসিয়াম ফ্লোরাইড আয়নিত হয়, তাহলে সেখানে অ্যাসটি ক্যালসিয়াম আয়ন এবং টোয়াইস অ্যাসটি ফ্লোরাইড আয়ন উৎপন্ন হবে। কাজেই দ্রাব্যতা গুণফল হবে, এখানে কি হবে? ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা। এখন ফ্লোরাইড আয়নের সাথে যেহেতু সহগ হিসাবে 2 আছে, এটা পাওয়ার হয়ে যাবে। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই। খেয়াল করো, সহগ থাকলে পাওয়ার হবে। এখানে সহগ আছে 1 পাওয়ার হিসাবে লিখলে টু দি পাওয়ার 1 হয়। সো টু দি পাওয়ার 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা হচ্ছে S, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে টোয়াইস S, ফ্লোরাইডের টোয়াইস S। এবার এখানে পাওয়ার ছিল, পাওয়ারটি বসিয়ে দিলাম। তার মানে এগুলো করার সময় প্রথমে তোমাকে এই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝায়, থার্ড ব্র্যাকেটের ভিতরে ঘনমাত্রার মানগুলো বসাতে হবে। বসানোর পর পরবর্তীতে যদি কোনো পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারটা লিখতে হবে। পাওয়ার কিন্তু অবশ্যই লিখতে হবে, তুমি কোনোভাবে পাওয়ারটাকে অ্যাভয়েড করতে পারবা না পাওয়ার থাকলে। আর থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে তার মানটা বোঝাচ্ছে। যেমন এখানে ফ্লোরাইডের মান হচ্ছে 2s। এই অঙ্কগুলো করতে গেলে একটা কমন সমস্যা অনেকের হয়, অনেকে ভাবে যে স্যার এখানে তো আমি 2 দিয়েছি, তাহলে আর উপরে স্কোয়ার দিব কেন? না, উপরের স্কোয়ার তোমাকে থাকলে দিতে হবে। উপরের স্কোয়ার বাধ্যতামূলক যদি প্রথম লাইনে থাকে। আর এখানে 1-2 বিষয়টা হচ্ছে রিয়াকশান থেকে লিখতে হবে। তাহলে কথা হচ্ছে দুইটা, থার্ড ব্র্যাকেটের ভিতরের মান লেখা হয় বিক্রিয়া থেকে, আর পাওয়ার হবে কি না সেটা লেখা হয় কেএসপির সমীকরণ থেকে। ঠিক আছে, এই কথাটি মনে রাখতে হবে। ওকে শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা যদি এখানে মানগুলো ইনপুট করে দেই, তাহলে আসে 4s³, অর্থাৎ কে অফ এসপি ইকুয়াল টু 4 খেয়াল করো, এখানে চলরাশি হচ্ছে 2টা। আমরা বেসিক্যালি এখানে 2 ধরনের চলরাশি দেখতে পাচ্ছি। একটা চলরাশি হচ্ছে কে অফ এসপি, আরেকটা চলরাশি হচ্ছে এস। এই 2 চলরাশির যে কোনো একটা জানলে অন্যটা বের করা যায়, অর্থাৎ এস জানলে কে অফ এসপি বের করা যায়, কে অফ এসপি জানলে এস বের করা যায়। এখন এস জানলে আবার সেখান থেকে 3টা ভ্যালু জানা যায়। দেখো, এস এর সাথে সম্পর্ক আছে কার? মূল যৌগটি থেকে উৎপন্ন ক্যাটায়নের এবং যৌগটি থেকে উৎপন্ন অ্যানায়নের। তার মানে এস থেকে আমরা 3 ধরনের মান পেতে পারি।
আবার এস জানলে ওই যৌগটার দ্রাব্যতা গুণফলও বের করা যায়। এই কথাটিকে আমি সংক্ষেপে বলি যে চলরাশি দুইটা কিন্তু মান জানা যায় টোটাল 4টা। ওকে, এখন প্রশ্নে দেওয়া ছিল ক্যালসিয়াম ফ্লোরাইডের জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের গাঢ়ত্ব আর দেওয়া ছিল, আর ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল চাচ্ছে, অর্থাৎ এই কে অফ এসপির মানটা চাচ্ছে। আর প্রশ্নে দেওয়া আছে কার? ফ্লোরাইডের গাঢ়ত্ব, দ্যাট ইজ টোয়াইস এস। এখন প্রশ্ন মতে টোয়াইস এস ইকুয়াল টু হচ্ছে 0.0076 গ্রাম পার লিটার। মনে রাখতে হবে এটি অবশ্যই মোল পার লিটারে বসাতে হবে। এই ধরনের অঙ্কে অবশ্যই দ্রাব্যতাকে মোল পার লিটার এককে বসাতে হবে এবং দ্রাব্যতা গুণফল তার সাপেক্ষে বের হবে। এক্ষেত্রে কোনো অল্টারনেটিভ নেই, এটি মনে রাখতে হবে। তাহলে এবার এটা যেহেতু ফ্লোরাইড আয়নের গাঢ়ত্ব দেওয়া আছে, তাহলে গ্রামকে মোলে নিতে গেলে ফ্লোরাইডের আণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে। সুতরাং আমি যদি তার আণবিক ভর দিয়ে ভাগ দিই, ফ্লোরাইডের আণবিক ভর হচ্ছে 19, তো 19 দিয়ে ভাগ দিলাম, দিলে এটা হয়ে যাবে মোল পার লিটার। তাহলে আমি একটু ক্যালকুলেটারে প্রেসিং করি, দেখি মানটা কত আসে। 0.0076 ডিভাইডেড বাই 0.0076 ডিভাইডেড বাই হচ্ছে 19, তাহলে এটা আসে 0.004 মোল পার লিটার। অর্থাৎ ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু টোয়াইস এস ইকুয়াল টু হচ্ছে এত। তাহলে টোয়াইস এস এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমার এখানে কি এস এর মান দরকার, সুতরাং এস ইকুয়াল টু হবে 0.002 মোল পার লিটারকে আমরা চাইলে বড় হাতের এম দিয়েও লিখতে পারি। এখন তুমি এস কিউব করে 4 দিয়ে এটা গুণ দিয়ে দিবে, তাইলে মানটা পেয়ে যাবা, কে অফ এসপির মান পেয়ে যাবা। সুতরাং কে অফ এসপি ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু 0.002 টু দি পাওয়ার 3। ব্যাস, এটা করলেই আমার ফাইনাল রেজাল্টটা চলে আসবে। তাহলে আমি একটু ক্যালকুলেটরের চাপ দিয়ে করে দেখি মানটা কত আসে। মানটা আসে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। এখন এটার একক হবে কিনা এইটা নিয়ে দুই ধরনের বক্তব্য তুমি বইগুলোতে পাবে। কোনো কোনো বইতে বলে দ্রাব্যতা গুণফল একটি ধ্রুবক রাশি, এর কোনো একক নেই, সেই হিসেবে চিন্তা করলে এটার কোনো একক থাকবে না। আবার কোনো কোনো বইতে এককের কথা বলে। যদি কে অফ এসপির একক তোমরা কত হবে পরীক্ষায় এরকম অবজেক্টিভ আসে, তখন মনে রাখবে যে একক হবে মোট যে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হবে সেই সংখ্যাটা জানতে হবে। যেমন দেখো এখানে একটা ক্যাটায়ন আর এই যে দুইটা অ্যানায়ন উৎপন্ন হচ্ছে, একটা ক্যালসিয়াম আয়ন আর দুইটা ফ্লোরাইড আয়ন। তার মানে কোনো একটা যৌগ থেকে কতটা ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হচ্ছে সেই যোগফলটা তোমাকে জানতে হবে। এই ক্ষেত্রে 3টি আয়ন উৎপন্ন হয়। আচ্ছা, এই সংখ্যাটা তুমি কি করবে, এককটা হবে, একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার এন। এন কি? এন হচ্ছে মোট ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা। তাহলে এখানে যেহেতু 3টা হয়েছিল, তাহলে এককটা হবে মোল পার লিটার টু দি পাওয়ার 3 বা মোল কিউব এল ইনভার্স 3। এটি হচ্ছে, যদি প্রশ্নে এককের কথা বলে তাহলে এটি দিতে হবে, আর এককের কথা না বললে এটি হবে না। তো ঠিক আছে, 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 এটি ছিল আমার এই প্রশ্নের সঠিক উত্তর। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে শিক্ষার্থীরা, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে আমি অবশ্য উত্তরটি ভুলবশত ভুল দাগানো হয়েছিল, এটা ক্যালকুলেটর আমি চাপ দিয়ে এখন দেখলাম যে আসলে মানটা আচ্ছা আমি একটু আবার করে দেখি। 0.2 ইন্টু 4, দুঃখিত আমার তখন ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল, এটাই সঠিক উত্তর। আমার এখানে ক্যালকুলেশনে হালকা একটু ভুল হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে
এইখানে ভাগফলটাতে শূন্য আরেকটা বেশি হবে, এক্সট্রিমলি সরি, এখানে আরেকটা শূন্য হবে, এখানে আরেকটা শূন্য হবে, তাহলে এই জায়গায় এটা 11 হবে। এবার ঠিক আছে, ওকে। তাহলে আমরা অঙ্কটা ইন ডিটেল দেখলাম। এই ধরনের অঙ্ক কিন্তু 3 মার্কসও পরীক্ষায় আসতে পারে। এবার শিক্ষার্থীরা আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। বেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 4100 অ্যাংস্ট্রম হলে এর ফ্রিকোয়েন্সি কত? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নিউ। তাহলে আমরা জানি সি ইকুয়াল টু এফ ল্যামডার জায়গায় হবে নিউ ল্যামডা, ব্যাস। তাহলে এখান থেকে আমরা নিউ পেয়ে যেতে পারি, নিউ হচ্ছে সি বাই ল্যামডা। তাহলে সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸, আর ল্যামডাটা হচ্ছে অ্যাংস্টনে আছে, অ্যাংস্টনটাকে আমার মিটারে নিতে গেলে 10⁻, কত হবে? -10 হবে। 1 অ্যাংস্টন সমান 10⁻⁻10, তাহলে -10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে দেখি এটা কত আসে, ক্যালকুলেটরে চাপ দিলে এটা 7.317 × 10⁻14 আসে। হ্যাঁ, সঠিক উত্তর এখানে আছে, সঠিক উত্তরটি দাগানো আছে, ওকে। নেক্সট প্রশ্ন, এই দুটি এই সমান ফসফরাস এবং সিলিকন পরমাণু দুটি পরস্পরের কি? আচ্ছা দেখো, প্রথমত যেহেতু ভিন্ন ভিন্ন মৌল তাই তারা আইসোটোপ হবে না, যেহেতু তাদের ভর সংখ্যা সমান না তাই তারা আইসোবার হবে না। উপরের সংখ্যাগুলো হচ্ছে ভর সংখ্যা। আইসোমার এই কনসেপ্টটি তোমাদের নেই, তাই সেখানে আমি যাচ্ছি না। এখন দেখো, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলে পাই নিউট্রন সংখ্যা। এখন নিউট্রন সংখ্যা সমান কিনা? প্রথমটার ক্ষেত্রে 31 - 15 ইকুয়াল টু হচ্ছে 16, দ্বিতীয়টার ক্ষেত্রে 30 - 14 ইকুয়াল টু 16। তার মানে যেহেতু দুইটার নিউট্রন সংখ্যা সমান তাই এদেরকে পরস্পরের আইসোটোন বলা হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে বি। এই ধরনের প্রশ্নগুলো খুবই ইজি, ভুল করা যাবে না, পরীক্ষাগুলো প্রায় আসে। হাইড্রোজেন বর্ণালীর কোন অঞ্চলের ব্রেকেট সিরিজের উৎপত্তি হয়? শিক্ষার্থীরা, এই বর্ণালী, হাইড্রোজেন বর্ণালী নিয়ে কালকের ক্লাসটিতে ডিটেল আলোচনা করেছি, প্রায় 10-12 মিনিট ধরে হাইড্রোজেন বর্ণালী বিষয়টি। সো কালকের ক্লাসটি দেখে নিও, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ব্রেকেট সিরিজের উদ্ভব হয় কোথায়? অবলোহিত অঞ্চলে। লাইম্যান সিরিজ ইউভিতে, বামার সিরিজ দৃশ্যমানে, প্যাসচেন, ব্রেকেট আর ফুন্ড হচ্ছে আইআর বা অবলোহিত অঞ্চলে উৎপন্ন হয়। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। মনে রাখতে হবে তোমাদের যেই মেইন পরীক্ষায় তো ইন্টারমিডিয়েটে আসলে 25টা প্রশ্ন থাকে। সো 25টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন থাকবে গ এবং ঘ রিলেটেড। তো 8টা প্রশ্ন গ এবং ঘ রিলেটেড মানে কিন্তু এগুলো এরকম উদ্দীপক দিয়ে থাকতে পারে, বহুপদী হিসেবে থাকতে পারে, আর বাকিগুলো সাধারণত জ্ঞান অনুধাবনের থেকে থাকে, তার মানে 17টা প্রশ্ন। তো শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে 25 মিনিট পরীক্ষায় ভালো করার জন্য কনসেপ্ট কিন্তু অনেক ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ ভালো করতে পারবে না। আর মূল ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে যখন ভর্তি পরীক্ষা হবে সেখানে কিন্তু সময় আরও কম পাবে, সেখানে অ্যাভারেজে 100টা প্রশ্নের জন্য তুমি 1 ঘন্টা সময় পাবে। সো প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে, ইন্টারমিডিয়েটে ভালো করতে পারবে, পাশাপাশি ভর্তি পরীক্ষার জন্য ভালো করতে পারবে, এর কোনো বিকল্প নেই। এই জায়গাটিতে অনেকে ভুল করে ফেলে যে এমসিকিউ বিষয়টাকে নেগলেক্ট করে, কিন্তু না, এমসিকিউ থেকেই সিকিউর কনসেপ্ট ক্লিয়ার হয়। এমসিকিউ ভালো প্র্যাকটিসের মাধ্যমেই ভবিষ্যতে ভর্তি পরীক্ষায় ভালো করা যায়। তো যাই হোক, 37 নম্বর প্রশ্নটাতে আমরা দেখি এখানে কি আছে। 47 নম্বর প্রশ্নটাতে দেখি এখানে কি বলা হচ্ছে, একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে বলা হচ্ছে চিত্রের প্রদর্শিত মডেলটিতে, প্রথম কথা হচ্ছে এটা কোন মডেল? এটা হচ্ছে বোরের মডেল। আমরা কিভাবে বুঝলাম? এভাবে বুঝলাম যে এটার মধ্যে নিউক্লিয়াস আছে, পাশাপাশি আমরা বুঝলাম যে নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে এখানে ইলেকট্রন ঘুরছে। এই যে দেখো, এটা নির্দিষ্ট কক্ষপথ, এখানে ইলেকট্রন ঘুরছে, তার মানে এটা বোরের মডেল।
চিত্রের প্রদর্শিত মডেলটিতে ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যার সমান। বি কেয়ারফুল, এখানে নিউট্রন সংখ্যা বলেছে। অ্যাকচুয়ালি ইলেকট্রন সংখ্যা তো প্রোটন সংখ্যার সমান হতে পারে চার্জ নিরপেক্ষ মৌলে, নিউট্রন সংখ্যা না, তার মানে এটা ভুল। সো প্রশ্ন পড়ার সময় কেয়ারফুলি পড়তে হবে। প্রোটন সংখ্যা বললে কথাটি ঠিক ছিল। নাম্বার 2, প্রোটনের উপস্থিতি আলফা কণার গতিপথ পরিবর্তনের দায়ী। সেন্টারের মধ্যে প্রোটন আছে, প্রোটন থাকার কারণে আমরা বোর পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা দেখি যে উনি যে আলফা কণা পরীক্ষা করেছিল, আলফা কণাগুলো যখন নিউক্লিয়াসের পাশ দিয়ে যায় তখন কিন্তু তারা বেঁকে যায়, তাই না? আর যেটা পুরোপুরি নিউক্লিয়াস দিয়ে যায় সেটা উল্টা দিকে ফিরে আসে। সো কথাটি সঠিক যে প্রোটনের উপস্থিতির কারণে আলফা কণার গতিপথটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ইলেকট্রন ও প্রোটনের চার্জ সমান এবং বিপরীতধর্মী হওয়ায় পরমাণুর চার্জ শূন্যতার কারণ। হ্যাঁ, এটা তোমরা সবাই জানো, এদের চার্জ পরস্পর সমান এবং বিপরীতধর্মী। সেই চার্জটা হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম। এটা হচ্ছে একটা প্রোটন বা একটা ইলেকট্রনের চার্জ। এক্ষেত্রে ইলেকট্রনের চার্জের ক্ষেত্রে আগে একটা মাইনাস হবে, প্রোটনের চার্জের ক্ষেত্রে এই জায়গাটা প্লাস হবে। তো 2 ও 3 হচ্ছে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ এর সর্বোচ্চ মান কত হতে পারে? যে কোনো ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমরা জানি ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে কি, ক্রোমা বা কালার দেখার মাধ্যমে 2 বা তার অধিক পদার্থের মিশ্রণকে আলাদা করা। এখন এক্ষেত্রে যে কোনো ক্রোমাটোগ্রাফিতে আমরা আরএফ বলে একটা টার্ম ব্যবহার করি। আরএফ জিনিসটা কি? আরএফ হচ্ছে 2টা রাশির অনুপাত। সেক্ষেত্রে নিচে হচ্ছে চলমান দশা বা দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, আর উপরে হচ্ছে মিশ্রণের যে কোনো পদার্থ বা দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এটি হচ্ছে আমার মূল বক্তব্য। এখন এই জায়গায় দেখো বলা হচ্ছে যে পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ এর সর্বোচ্চ মান কত হতে পারে। মনে রাখতে হবে যে আমার সাধারণত দ্রাবক যাওয়ার সময় দ্রবকে তার নিজের দিকে টানে। এখন দ্রাবক যাওয়ার সময় যখন দ্রব তার নিচের দিকে পদার্থকে টানে, তখন তার টানে মিশ্রণের যে পদার্থের আগ্রহ বেশি সে সামনের দিকে অগ্রসর হয়। আচ্ছা, আমরা একটু বিষয়টাকে একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। যেমন ধরো যে তুমি একটা পেপার নিলা, পেপার নেওয়ার পর সেটার মধ্যে কি করলা, মিশ্রণের 2টা পদার্থ নিলা। এটা হচ্ছে একটা পেপার। আচ্ছা, পেপারটা আমি একটু লম্বা করে দিই। খেয়াল করো। আচ্ছা, আবার রাখি। আমি একটা পেপার নিলাম, নেওয়ার পর এটার মধ্যে নিচে একটা বেজ লাইন দিলাম। যে বেজ লাইনের মধ্যে কি আছে, পেন্সিল দিয়ে দেওয়া হয়। যে বেজ লাইনের মধ্যে আমি মিশ্রণটাকে দিব, এই যে মিশ্রণটা দিলাম। পেপারের মধ্যে আগে থেকেই পানি থাকবে, সেই পানি কি করবে, পেপারের স্থির দশা হিসেবে কাজ করবে। তাহলে পেপারের মধ্যে আছে কি, পানি। পানি হচ্ছে স্থির দশা। আর কি, আর হচ্ছে দুঃখিত, সরি, এখানে ভুল বলেছি। পানি হচ্ছে চলমান দশা, পানিটা হচ্ছে চলমান দশা, চলমান দশা। আর কি আছে, দুঃখিত শিক্ষার্থীরা, আমি প্রথমটাই ঠিক লিখেছিলাম। আচ্ছা, আমি একটু আবার লিখি, সরি। পানি হচ্ছে স্থির দশা। আর তুমি এই পেপারটাকে একটা পাত্রের মধ্যে রাখতে হবে। সেই পাত্রে, যেমন সেটা হতে পারে একটা বিকার, সেই বিকারের মধ্যে তোমার কি থাকবে, লিকুইড থাকবে। তাহলে সেই লিকুইডটা হচ্ছে চলমান দশা। তাহলে এই ক্ষেত্রে সাধারণত জৈব দ্রাবক সে চলমান দশা হিসেবে কাজ করে, চলমান
দশা হিসেবে কাজ করে। ঠিক আছে, এখন যেই পাত্রটা আসলে পাত্রটার মধ্যে পেপারটা রাখতে হবে। এটা যদি পেপার হয় তাহলে পাত্রটা কিন্তু এটার নিচে দিয়ে এভাবে থাকবে। হ্যাঁ, এটা হলো পাত্রটা, পাত্রটার মুখটা কিন্তু ঢেকে দিতে হবে, এই মুখটা ঢেকে দিতে হবে। এখন পাত্রের পানি মনে রাখতে হবে এমনভাবে রাখতে হবে সেটা যেন ওই যে তুমি যে জায়গায় দাগ দিয়েছো সেই দাগের চেয়ে নিচে থাকে পানির লেয়ার, নাহলে প্রথমেই পানিটার সাথে এটা মিক্সড হয়ে যাবে। এখন কি ঘটনা ঘটবে, এখন এই যে চলমান দশা সে কিন্তু উপরের দিকে উঠবে, এই যে সে উপরের দিকে উঠছে, এই পেপার বেয়ে বেয়ে সে উপরের দিকে উঠবে। সে যখন উপরের দিকে উঠবে, দেখো চলমান দশা উপরের দিকে উঠছে, সে ওঠার সময় এই মিশ্রণের তাকে কিন্তু অফার করবে তার সাথে যাওয়ার জন্য। এখন মিশ্রণের মধ্যে যদি ধরো দুইটা পদার্থ থাকে, একটার চলমান দশার প্রতি আগ্রহ বেশি, আরেকটার চলমান দশার প্রতি আগ্রহ কম, তাহলে যার চলমান দশার প্রতি আগ্রহ বেশি সে কি করবে, সে আমার উপরের দিকে উঠবে বেশি, কারণ তার চলমান দশার প্রতি আগ্রহ বেশি। তাহলে ধরো একটা পদার্থ এই পর্যন্ত উঠল, তাহলে এটার চলমান দশার প্রতি আগ্রহ বেশি, আর যার চলমান দশার প্রতি আগ্রহ কম সে কম উঠবে। ধরো একটা পদার্থ এই পর্যন্ত উঠল, তাহলে তার আগ্রহ কম। আর মূল যে চলমান দশাটা ধরো সেটা উঠতে উঠতে মোটামুটি এই লেয়ার পর্যন্ত উঠল, ঠিক আছে, এই লেয়ার। তাহলে এখন আমরা আরএফ হিসাব করব কিভাবে? আরএফ হিসাব করার সময় এই যে এইখানের যে ডিস্টেন্সটা, এটা হলো দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, আবার এই যে এইখানের যে ডিস্টেন্সটা সেটা হলো যে হলুদ কালার দিয়ে যেটা দেখাচ্ছি সেটা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, আর এইখানের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এই সবুজ পদার্থটা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এখন আমি একটু বোঝার জন্য একটা মান দিয়ে নেই। ধরো যে এই দূরত্বটা হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আবার এই দূরত্বটা ধরো 9 সেন্টিমিটার, আর দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সেটা ধরো 10 সেন্টিমিটার। তাহলে এখন আরএফ কি? আরএফ ধরো হলুদ পদার্থটার জন্য আরএফ হবে কত? পদার্থ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, সেটা হবে 0.9। আবার যেটা সবুজ ছিল, সবুজটার জন্য আরএফ কত হবে? পদার্থ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব 0.5, এইভাবে হবে। তার মানে কি দাঁড়ালো? আরএফ প্রত্যেকটা পদার্থের জন্য আলাদা আলাদাভাবে আরএফ পাওয়া যাবে। কোন পদার্থ? মিশ্রণের মধ্যে যে পদার্থগুলো আছে। দ্বিতীয় কথা হচ্ছে এই ক্ষেত্রে মনে রাখবে যে আরএফ এর মান অবশ্যই 0 থেকে বেশি হবে, কেননা পদার্থটা কি উপরের দিকে উঠতেছে, মিশ্রণের পদার্থগুলো, তাহলে এখানে কোনো না কোনো একটা মান পাওয়া যাবে, এখানে কোনো না কোনো একটা মান পাওয়া যাবে। তাহলে ভগ্নাংশের উপরে যদি কোনো না কোনো একটা মান পাওয়া যায় তাহলে তো অবশ্যই মানটা কি 0-র চেয়ে বড় হবে। আর সাধারণত সে 1-এর চেয়ে কম হয়, কেননা দ্রাবক যখন যায় তখন সে দ্রবকে অফার করে যাওয়ার জন্য। তাহলে দ্রাবকটা যাওয়ার সময় দেখো এই যেখানে দ্রাবকটা 10 সেন্টিমিটার উঠেছে আর হলুদ কালারেরটা 9 সেন্টিমিটার উঠেছে, তাহলে কি হবে? দ্রবকে সে অফার করেছে, তো উপরের ভগ্নাংশের ভ্যালুটা সাধারণত ছোট হয়ে থাকে। তার মানে এইভাবে মানটা 0 থেকে 1-এর মাঝে হয়। ঠিক আছে, ওকে, আমরা বুঝলাম এই বিষয়টা। এখন এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আরএফ এর কিন্তু এখানে কোনো একক নাই, কেননা আমি যখন এখানে দেখো মানগুলো বসাচ্ছি তখন উপরে এবং নিচে একই ধরনের একক থাকার কারণে সেটা কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়। দেখো এই যে উপরে এবং নিচে সেন্টিমিটার ছিল, এটা আমার কাটাকাটি হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমরা একটু মূল প্রশ্নটার দিকে তাকাই যে প্রশ্ন আসলে কি বলতে চাচ্ছে। মনে রাখবা আরএফ থেকে কিন্তু অজানা
পদার্থ শনাক্ত করা হয়, কেননা এক একটি পদার্থের আরএফ এক এক রকম। অর্থাৎ মিশ্রণে যে সকল পদার্থ থাকে প্রত্যেকটা পদার্থের আরএফ সেম থাকবে না, অবশ্যই ভিন্ন ভিন্ন রকম হবে। এক্ষেত্রে অবশ্য তুমি কোন ধরনের স্থির দশা এবং চলমান দশা ব্যবহার করছো তার উপরেই আরএফের মানটা বেসিক্যালি নির্ভর করে। এবার আমরা একটু মূল আলোচনাতে যাই। প্রশ্নের এখানে দেখো অপশনগুলোর দিকে আমরা তাকাই। 0.5 বলছে সর্বোচ্চ মান কত? 0.5, 2, তাহলে 2 তো প্রথমেই হবে না। বাকি মানগুলো দেখো 0.5, 1, 0.75। আর প্রশ্নকর্তা কিন্তু এখানে সর্বোচ্চ একটা কথা বলে দিয়েছে, তাহলে 0.5 তো কখনোই সর্বোচ্চ মান হতে পারে না। এখন তুমি কোনটাকে নিবে, 1 না 0.75? নিয়ম অনুযায়ী এটা লেস দেন 1 সাধারণত হয়, তার মানে এটা 0.95, 0.96 এরকমও হতে পারে। যেহেতু এখানে সর্বোচ্চ বলে দিয়েছে, ক্ষেত্র বিশেষে এটা সর্বোচ্চ 1 হতে পারে। ক্ষেত্র বিশেষে কখন হবে? তখন মিশ্রণের মধ্যে যেই পদার্থ আছে কাকতালীয়ভাবে যদি চলমান দশাটাও সেটা ব্যবহার করো, তাহলে চলমান দশা যেটা ব্যবহার করলে সাধারণত এখানে চলমান দশা হিসেবে জৈব পদার্থগুলো ইউজ করা হয়, আর মিশ্রণের মধ্যেও জৈব পদার্থগুলো থাকতে পারে। ঠিক আছে, তাহলে চলমান দশা এবং মিশ্রণের পদার্থ কাকতালীয়ভাবে সেম হয়ে গেলে তখন কি হবে? চলমান দশার সাথে সে একই পরিমাণ হাইট উঠবে, তার মানে তখন সে ভ্যালুটা 1 হতে পারে। তাই যেহেতু এখানে সর্বোচ্চ বলেছে, তাই আমরা এখানে 1 এই ভ্যালুটাকে এখানে ইনপুট করব। ঠিক আছে শিক্ষার্থীরা? সো আশা করি বুঝতে পারছো। এবার পরের প্রশ্নটাতে চলে যাই। কোনটি ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বিশোধন করা যায়? ঊর্ধ্বপাতন তার মানে যে সকল পদার্থ সলিড থেকে সরাসরি ভ্যাপার হয় তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ঊর্ধ্বপাতন করতে পারি। সোডিয়াম ক্লোরাইড তো ঊর্ধ্বপাতন হয় না, এটা আমরা সবাই জানি। পটাশিয়াম ক্লোরাইড হয় না, চিনিও হয় না। অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলো আসলে কিছুটা মুখস্থবিদ্যা টাইপের। অ্যামোনিয়াম ক্লোরাইড, আয়োডিন, বেনজোইক অ্যাসিড, ন্যাপথালিন, এই ধরনের পদার্থগুলো কি হয়? ঊর্ধ্বপাতিত হয়। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, মিশাদল, আর হচ্ছে কি আয়োডিন, বেনজোইক অ্যাসিড, তারপর হচ্ছে ন্যাপথালিন। এই 4টা প্রশ্ন যোগের নাম মনে রাখতে হয়, এগুলো সাধারণত পরীক্ষায় আসে। স্বর্ণপাত পরীক্ষায় পর্দায় প্রলেপন থাকে কোনটির? এটি মোটামুটি মুখস্থ, জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইড কি করে? জিঙ্ক সালফাইড ফসফোরেসেন্স, অনুপ্রভা সৃষ্টি করে। অর্থাৎ আমরা যখন স্বর্ণপাতের পরীক্ষাটা করি, এটা কার ক্ষেত্রে করা হয়? এটা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মধ্যে আমরা দেখেছিলাম যে আলফা কণাগুলো উনি যখন কোনো তেজস্ক্রিয় মৌল থেকে নিক্ষেপ করছিলেন, পিছনে একটা পর্দা রেখেছিলেন। এই পর্দার মধ্যে কি আছে? জিঙ্ক সালফাইডের একটা প্রলেপ দিয়েছেন। কেন? কারণ এগুলো যখন এখানে যাচ্ছিল, যাওয়ার পরে এটা কি স্বর্ণের পাত দ্বারা বাধাগ্রস্ত হয়ে আটকে গেল, নাকি সে পিছন দিকে যাচ্ছিল, এই বিষয়টাকে কনফার্ম হওয়ার জন্য উনি জিঙ্ক সালফাইড পর্দা রেখেছিলেন। যদি আলফা কণাগুলো গোল্ড পরমাণুর গোল্ডের পাতটাকে বা ফয়েলটাকে ভেদ করে পিছনে যায়, সেটা তো খালি চোখে বোঝা যাবে না। সেই জন্য সেখানে কি রেখেছিলেন? জিঙ্ক সালফাইড। এই জিঙ্ক সালফাইডের বৈশিষ্ট্য হচ্ছে, যখন এই যে কণাগুলো সামনের দিকে দেখো, এই যে রেড কালারের কণাগুলো যখন সামনের দিকে যাচ্ছিল, যাওয়ার পর যখন এই স্বর্ণের পাতে পড়ছিল, তখন এরা আলোক ছটা তৈরি করছিল। কি করছিল এরা? আলোক ছটা। এই যে এইভাবে এটা জ্বলে উঠতেছিল। ঠিক আছে, জ্বলে উঠতেছিল। তাহলে আমরা এই জ্বলে ওঠা থেকে কি বুঝবো? যে আসলে আলফা কণাগুলো স্বর্ণের পাত ভেদ করে চলে গেছে। তাহলে মূল কথাটি হচ্ছে, স্বর্ণের পাত ভেদ করে আলফা কণা পিছনে গমন করে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য জিঙ্ক সালফাইডের প্রলেপ ব্যবহার করা হয়। জিঙ্ক সালফাইডের বৈশিষ্ট্য হচ্ছে, তার মধ্যে যখন কোনো কণা পতিত হয় তখন সে এক ধরনের আলোক ছটা তৈরি করে, যেটাকে অনুপ্রভা বলা হচ্ছে, ফসফোরেসেন্স। ঠিক আছে, বাকিগুলো এখানে হবে না। চতুর্থ শক্তিস্তরে উপস্তর কয়টি? কিন্তু খুবই সহজ কথা। চতুর্থ শক্তিস্তর মানে N=4, সেটার উপস্তর হচ্ছে SPDF। যত নম্বর শক্তিস্তর মনে রাখবে ততটা আমার উপশক্তিস্তর হবে। 3 হলে SPD,
2 হলে এসপি, 1 হলে এস। সেটা মনে রাখা একেবারে ইজি একটা প্রশ্ন। ডি এক্স ওয়াই অরবিটালে লোবের সংখ্যা কত? এক্স ওয়াইটা দেখতে কেমন? এক্স ওয়াইটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষের কে ঠিক মাঝখান দিয়ে গমন করে, আর এই পুরোটাকে একটা ডাম্বেল বলে। যেমন ধরো আমি যদি চিন্তা করি, তাহলে এই যে এইটা এবং এইটা মিলে হচ্ছে একটা ডাম্বেল, আর ডাম্বেলের অর্ধেক, দ্যাট ইজ এই অংশটা একটা লোব, এই অংশটা একটা লোব। তাহলে এখানে আমরা 1টা 2টা 3টা এবং 4টা লোব দেখতে পাচ্ছি। ডি এক্স ওয়াই, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এগুলো সংশ্লিষ্ট দুইটা অক্ষের ঠিক মাঝখান দিয়ে যায়। অর্থাৎ অক্ষের সাথে আমি যদি তার কোণ চিন্তা করি, এটা হচ্ছে দুই অক্ষের মাঝখান দিয়ে যেহেতু যায়, তাই এটা 45 ডিগ্রি কোণ হবে। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। ডিউডেরন কণায় কি বিদ্যমান? ডিউডেরন হচ্ছে 1 2, এটাকে বলা হয় ডিউডেরন। তাহলে এটাতে আছে একটা প্রোটন এবং একটা নিউট্রন আছে, হাইড্রোজেন আইসোটোপ। উপর হচ্ছে ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রনের সংখ্যা, এটা হলো প্রোটন প্লাস নিউট্রন। তাহলে প্রোটন যেহেতু একটা, সুতরাং নিউট্রন এখান থেকে কয়টা পাওয়া যায়? একটা। তাহলে একটা নিউট্রন একটা প্রোটন। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন, আইআর অঞ্চলে কোনো বন্ধনের স্পন্দন সংখ্যা এত হলে 1500/সেন্টিমিটার হলে বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা হচ্ছে তোমার তরঙ্গ সংখ্যা হচ্ছে নিউ বার ইকুয়াল টু হচ্ছে 1/λ। তো নিউ বার দেওয়া আছে 1500/সেন্টিমিটার, তাহলে বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য। এখন এককগুলো নিচে আবার একটু চেঞ্জ করে দিয়েছে, তাহলে আমরা আগে পার সেন্টিমিটার থেকে বের করে দেখি কত আসে। হ্যাঁ, সেটা আসে 0.000666667 এত সেন্টিমিটার। এখন সেন্টিমিটারের সাথে মাইক্রোমিটারের সম্পর্কটা কোথায়? আমরা জানি 1 মিটার সমান 10⁶। 1 মিটার হচ্ছে 10⁶। 1 মিটার সমান 10⁶ মাইক্রোমিটার। তাহলে 1 সেন্টিমিটারে হবে 10⁴ মাইক্রোমিটার। ঠিক আছে, তাহলে এটাকে 10⁴ দিয়ে আমার আনসারটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলেই আমার সঠিক উত্তরটি চলে আসবে। তাহলে 1/4, তার মানে 6.67 বা 6.7। শিক্ষার্থীরা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব সহজ, কিন্তু এককগুলোর দিকে খেয়াল রাখতে হবে। দেখো, প্রশ্নের যে একক ছিল, উত্তরে কিন্তু অন্য ধরনের একক ব্যবহার করা হয়েছে। আসলে এভাবেই এই প্রশ্নগুলোর মধ্যে কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করা হয়। তারপরে প্রশ্ন, নিচের কোনটি পানিতে দ্রবণীয়? এই ধরনের একটা প্রশ্ন গত ক্লাসে আমরা দেখেছিলাম, লেসন 2তে। সিলভার ক্লোরাইড, এটা পানিতে খুব কম দ্রবণীয় হয়, এটা আমরা জানি যে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে। জিঙ্ক কার্বনেট, এখন এটা দেখো তুমি হয়তো নাও জানতে পারো এটা হবে কিনা। অ্যামোনিয়াম কার্বনেট অনেক বেশি দ্রবণীয় হয়, সেটা আমি কালকেও বলেছিলাম। এখন অপশনগুলোর দিকে তাকাও, কখনো কখনো কোনো প্রশ্নের উত্তর অপশন থেকে গেস করা যায়। দেখো, 2 নিয়ে কোনো অপশন কিন্তু নাই, 3 যেহেতু সঠিক উত্তর হবেই, তাহলে 3-এর সাথে 2 থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু উত্তরের মধ্যে কোথাও দেখো 3 আর 2 একসাথে নাই, তার মানে সঠিক উত্তর হচ্ছে 3। এটা হলো শর্টকাট টেকনিক। শিক্ষার্থীরা, এই ধরনের শর্টকাট টেকনিক কিন্তু মাঝে মাঝে পরীক্ষার হলে কাজে লেগে যায়। হ্যাঁ, প্রশ্নকর্তা ইচ্ছা করে তোমার আইকিউ টেস্ট করার চেষ্টা করতে পারেন। তাহলে এটা সঠিক উত্তরটা হবে অ্যামোনিয়াম কার্বনেট। আর এমনিতে জিঙ্ক কার্বনেট কম দ্রবীভূত হয় বা একেবারেই কম দ্রবীভূত হয়। এরপরের প্রশ্ন, আইআর অঞ্চলে একটি যৌগের তরঙ্গ দৈর্ঘ্য 2.5 × 10⁻⁻5 মিটার হলে এর তরঙ্গ সংখ্যা কত? তো ওই তো ল্যামডা ইকুয়াল টু 1/μ²। তাহলে এখন এখানে এককও কিন্তু এখানেও ঝামেলা করেছে, উত্তরগুলো সেন্টিমিটারে দেওয়া। তো আমি আগে মিটারে মানটা বের করে দেখি কত আসে। এটা আসছে 40,000। আচ্ছা, 40,000 হলো পার মিটার, তাহলে 1 মিটার হলো 100 সেন্টিমিটার, অর্থাৎ 100 সেন্টিমিটারে 40,000, তাহলে 1 সেন্টিমিটারে কি করতে হবে? 100 দিয়ে ভাগ দিতে হবে। কথাটা বুঝো, 40,000 পার মিটার।
ঠিক আছে, অর্থাৎ 100 সেন্টিমিটারে তরঙ্গ দৈর্ঘ্য আছে 40,000। সুতরাং 1 সেন্টিমিটারে কত হবে? 1 সেন্টিমিটার বললে দুই পাশ থেকেই দুইটা শূন্য বাদ চলে যাবে। ঠিক আছে, যেখানে দুইটা কাট কেটে দিলাম, এখানে দুইটা কেটে দিলাম, তার মানে 400 পার সেন্টিমিটার। হ্যাঁ, এটা কিন্তু নিচে, পার মিটার বা পার সেন্টিমিটার জিনিসটা নিচে ছিল। এরপরের প্রশ্ন, n = 2, l = 1। আচ্ছা, n2 মানে 2, l1 মানে p, আর m হচ্ছে -1। তো m-1টা সাধারণত আমরা px কে -1 ধরে থাকি। হ্যাঁ, px, py, pz, -1, 0, +1। সো এই হিসেবে এটা 2px দেওয়া হয়েছে। তবে এই ধরনের প্রশ্ন না দেওয়াই ভালো। কোনো কোনো বইতে pz কেও -1 দেওয়া থাকে, তাই এক ধরনের কনফিউশন তৈরি হতে পারে। ঠিক আছে, তবে মনে রাখবে এই ধরনের প্রশ্ন যদি বোর্ড পরীক্ষায় আসে, মানে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসে, তাহলে এই দুইটা অপশন থাকলে এই টিচার এটা বিবেচনা করবেন। সেক্ষেত্রে হয়তোবা তুমি পিএক্স বা পিজেড দুইটার ক্ষেত্রে হয়তোবা নাম্বার দেওয়া হতে পারে। মনে রাখবে এই ধরনের সিদ্ধান্তগুলো কিন্তু পরীক্ষা হওয়ার পরে একটা কমিটি থাকে, ওই কমিটি সিদ্ধান্ত নেন কোনো প্রশ্নে যদি এরকম বিতর্ক সৃষ্টি হয়। কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষায় অবশ্যই যে কোনো প্রশ্নের জন্য বৃত্ত ভরাট করে দিয়ে আসতে হবে, এবং সেটি একটি বৃত্ত ভরাট করে দিয়ে আসতে হবে। ভর্তি পরীক্ষা অনেক সময় একাধিক প্রশ্নে একাধিক উত্তর থাকতে পারে, কিংবা সঠিক উত্তর না থাকতে পারে, এটা মাঝে মধ্যে হয়, সেটা অন্য বিষয়, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই জিনিসটা হবে না। $10 নিচের কোন বর্ণের আভা ছড়া? এটি একেবারেই আনকমন একটি প্রশ্ন, এটি পরীক্ষা আসার কোনোই সম্ভাবনা আমি দেখি না। যাই হোক, এখানে দিয়েছে, কারণ $10, $10 তো সবাই চিনতে হবে এমন কোনো কথা নেই। যাই হোক, উনি যেহেতু দিয়েছেন, এটা কমলা কালার, এটা না জানলেও হবে। হ্যাঁ, এই প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ না। ওকে, তারপরে মিশ্রণ থেকে বালি এবং কর্পূর কীভাবে পৃথক করা যায়? দেখো, কর্পূর এই পদার্থটা হচ্ছে ঊর্ধ্বপাতিত হয়। সো আমরা জানি যে যে সকল পদার্থ ঊর্ধ্বপাতিত হয় তাদেরকে আমরা কি করি? অনুদ্বয়ী পদার্থ থেকে ঊর্ধ্বপাতনের মাধ্যমে আলাদা করে থাকি। ওকে, এরপরেরটা দেখি, নিচের কোনটির কম্পাঙ্ক বেশি? আচ্ছা, কম্পাঙ্কর ক্ষেত্রে মনে রাখবে, কালকে আমি এই সিকোয়েন্সটা দেখিয়েছিলাম যে যার এনার্জি বেশি তার কম্পাঙ্ক বেশি। কারণ দেখো, E = h নিউ, তাহলে E আর নিউ হচ্ছে কি সমানুপাতিক। তাইলে এখন তোমরা তো নিশ্চয়ই জানো, কালকে আমি বলেছিলাম প্রথমটা ছিল কসমিক, পরেরটা গামা, পরেরটা এক্স রে, পরেরটা ইউভি, পরেরটা ভিজিবল, তারপরটা কি ছিল? আইআর, মাইক্রোওয়েভ। ঠিক আছে, ভিজিবলের পরে হচ্ছে আইআর, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে রেডিও ওয়েভ, সর্বশেষ কিন্তু হচ্ছে রাডার। এইভাবে একটা সিরিয়াল আছে। তাহলে এখন এইখানে দেখো কোনটা কোনটা দেওয়া আছে। এক্স রে, তারপর হচ্ছে ইউভি, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, আর দেওয়া আছে আইআর। তার মানে এই জায়গায় এক্স রেটা হচ্ছে কি, এক্স রেটার তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক বেশি প্লাস এনার্জি বেশি। ঠিক আছে শিক্ষার্থীরা, তার মানে এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, তুমি যেই অপশনগুলো এখানে দেওয়া থাকবে সেই অপশনগুলোর মধ্য থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কোনটির কম্পাঙ্ক বেশি বা কোনটির শক্তি বেশি। সিকোয়েন্সটা যদি তুমি মনে না রাখতে পারো এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোর, তাহলে এগুলো আনসার করা যাবে না। একটা কথা প্রাসঙ্গিকভাবে বলে রাখি, এনার্জি, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা এগুলো হচ্ছে সমানুপাতিক, আর এই তিনটার সাথে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। অর্থাৎ এটার সাথে এটা ব্যস্তানুপাতিক, এটার সাথে এটা ব্যস্তানুপাতিক, এটার সাথে এটা ব্যস্তানুপাতিক। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, এটি কোনোভাবেই মিস করা যাবে না। ঠিক আছে, ওকে। তারপরের প্রশ্ন, নেসলার দ্রবণের সাহায্যে কোনটি শনাক্ত করা যায়? এটি গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম ইন ডিটেল। অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা যায়। এই ক্ষেত্রে কি ঘটনা ঘটে সব কিছু কিন্তু কালকে ক্লাসটিতে দেখানো হয়েছে।
আমি তোমাদেরকে একটু দেখাই, সেটা যে আমি কালকে দেখিয়েছিলাম। এই যে দেখো, নেসলার দ্রবণ থেকে কীভাবে আমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে পারি, যে বাদামি পদক্ষেপ, এই বিষয়টি কত ক্লাসে দেখানো হয়েছে। তো শিক্ষার্থীরা তোমরা কালকের ক্লাসটি অবশ্যই দেখে নিবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, এইবার নেক্সট প্রশ্নতে চলে যাই। তারপরে কোনটিতে সময়ায়ন প্রভাব কার্যকর হবে? সময়ায়ন প্রভাব। সময়ায়ন প্রভাব কি ছিল? যদি দুই বা তার অধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে একই ধরনের আয়ন থাকে তবে প্রত্যেকের বিশ্লেষণ ক্ষমতা কমে যায়, এই ঘটনাকে বলা হয় সময়ায়ন প্রভাব। প্রত্যেকের বিশ্লেষণ ক্ষমতা কমে যায় কথার মানে কি? অর্থাৎ ইন্ডিভিজুয়ালি তারা যতটুকু বিশ্লেষিত হতো, একসাথে থাকার কারণে সেই বিশ্লেষণটা আগের চেয়ে হ্রাস পাবে। আমি উদাহরণ দিয়ে দেখাই। যেমন ধরো যে একটা পাত্রের মধ্যে তোমার ধরো আলাদাভাবে কি আছে, ধরো ইথানোইক অ্যাসিড আছে, ইথানোইক অ্যাসিড। এখন এই ইথানোইক অ্যাসিড এখানে কি হবে? আয়নিত হবে। আমি ধরে নিলাম যে এই ইথানোইক অ্যাসিড এখানে 10% আয়নিত হয়। আরেকটা পাত্রের মধ্যে আলাদাভাবে ধরো সোডিয়াম ইথানয়েড আছে, আমি ধরে নিলাম এটা আলাদাভাবে 90% আয়নিত হয়। এখন এই দুই পাত্রে যেই পরিমাণ দ্রবণ আছে, এই টোটালটাকে তুমি নতুন একটা পাত্রের মধ্যে কি করলে? শিফট করলে। তাহলে এখানে ইথানোইক অ্যাসিড এবং এখানে সোডিয়াম ইথানয়েড পুরোটা শিফট করলে, ট্রান্সফার করলে। এখন যেটা হবে, এই পাত্রে আলাদাভাবে সে যদি 10% আয়নিত হয়, এখানে হয়তো সে 8% আয়নিত হবে। এটা যে 90% আয়নিত হতো, সে হয়তো এখানে 89% আয়নিত হবে। তাহলে কেন এই ঘটনাটা ঘটছে? বিজ্ঞানীরা খেয়াল করে দেখলেন যে এই দুই পাত্রের মধ্যেই একটা জিনিস কাকতেলীয়ভাবে সেম আয়ন ছিল। সেটা কি? দেখো, ইথানোইক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েড দুইটাকে যদি আমি আয়নিত করি, তাহলে কি দাঁড়ায়? এখান থেকে ইথানয়েড আয়ন হয় আর H+ আয়ন হয়, রাইট? ইথানয়েড আয়ন। আচ্ছা, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই যে ইথানয়েড আয়ন হয় আর H+ হয়। একইভাবে তোমার যে সোডিয়াম ইথানয়েড, সেটাও যদি আমরা বিশ্লেষণ করে দেখাই, তাহলে দেখো এই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি যে ইথানয়েড আয়ন আছে। তাহলে আমরা এই যে দুইটা যৌগের মধ্যে একটা কমন আয়ন পেলাম, এটাকে আমরা বলছি সম আয়ন। আর এই সম আয়নের কারণে দেখো এই 10%-এরটা এখানে 8% আর 90%-এরটা 89% হয়েছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে সম আয়ন প্রভাব। অর্থাৎ বিজ্ঞানীরা ফার্স্টে দেখলেন যে তড়িৎ বিশ্লেষণ ক্ষমতা হ্রাস পায়, পরবর্তীতে তারা খেয়াল করলেন যে এখানে সম আয়ন আছে, সম আয়ন থাকার কারণে এটা হ্রাস পাচ্ছে। তাই এই ঘটনাটাকে বলা হচ্ছে সম আয়ন প্রভাব। ঠিক আছে? তাহলে দুই বা তার অধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যদি একটি সাধারণ আয়ন থাকে, তবে প্রত্যেকের বিশ্লেষণ ক্ষমতা পূর্বের চেয়ে কমে যায়। পূর্বের চেয়ে বলতে আলাদা আলাদাভাবে তারা যে পরিমাণ বিশ্লেষিত হতো, আলাদা আলাদাভাবে তার চেয়ে এখানে কমে যায়। এই ঘটনাটাকে বলা হয় সম আয়ন প্রভাব। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা তাহলে বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছি। আচ্ছা, এখন প্রশ্নটার দিকে তাকাই। সময়ায়ন প্রভাব কার্যকর। আচ্ছা, সময়ায়ন প্রভাব কার্যকরের ক্ষেত্রে একটু আরেকটা কথা আছে। সাধারণত যেই দুইটা পদার্থ নিলা তুমি, দুইয়ের অধিকও হতে পারে, আমরা দুইটা দিয়ে কথা বলি, যেই দুইটা পদার্থ তুমি নিলে, ওই দুইটা পদার্থের মধ্যে খেয়াল রাখতে হবে যে যদি একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয় আর একটা যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়, তাহলে সময়ায়ন প্রভাবটা বেশি কার্যকর হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সেটার বিশ্লেষণ ক্ষমতা কি হয়? বেশি হ্রাস পায়, মৃদুটা বেশি হ্রাস পায়। কীরকম একটু দেখো, আমি স্লাইডটা এখানে আবার দেখাই। দেখো এই জায়গায় এটা হচ্ছে মৃদু, এটা ছিল তীব্র।
তাহলে মৃদুটা 10 থেকে 8-এ চলে আসছে, কিন্তু তীব্রটা 90 থেকে 89-তে আসছে। তার মানে কি মৃদুটা বেশি হ্রাস পেয়েছে তীব্রটার তুলনায়। এটা আবার সমায়নের একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে আমরা বের করতে পারি। আপাতত জানো যে সমায়নে মৃদু তড়িৎ বিশ্লেষের বিশ্লেষণ ক্ষমতা অধিক হ্রাস পায়। হ্যাঁ, তাহলে এখানে কথাটা কি, নোটসটা হচ্ছে এক্ষেত্রে মৃদু তড়িৎ বিশ্লেষের বিশ্লেষণ ক্ষমতা বেশি হ্রাস পায়, বেশি কমে। ঠিক আছে, তাহলে এটি একটি ইম্পর্টেন্ট কথা, এটি মাথায় রাখতে হবে, বেশি কমে। তো ঠিক আছে, দেখি এই কথাটিকে আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে মৃদু, এটা তীব্র। তাইলে যে এটা তীব্র কীভাবে বুঝলাম, এটা অ্যামোনিয়াম কার্বনেট হচ্ছে একটা লবণ। তাহলে মৃদু বিশ্লেষ্যের লবণ কিন্তু তীব্র হয়, এটা মনে রাখবে। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের থেকে উৎপন্ন লবণ তীব্র হয়। এটা মৃদু, এটা তীব্র, তার মানে এটা সঠিক উত্তর। H2S হচ্ছে মৃদু অ্যাসিড, HCl তীব্র অ্যাসিড, এটা আমরা সবাই জানি, তাহলে এটাও প্রযোজ্য। HCl হচ্ছে তীব্র অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডও তীব্র অ্যাসিড। এখানে সমায়ন প্রভাব আছে, কিন্তু এই প্রভাবটা অত বেশি দেখা যাবে না। তার মানে যেহেতু এখানে কার্যকর হয় কথাটা বলেছে, এখানে কিন্তু ওইভাবে এটা কার্যকর হবে না। খেয়াল করো, প্রশ্নটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, এই জন্য সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3, অর্থাৎ এটা অধিক কার্যকর হবে না। ঠিক আছে, এবার পরের প্রশ্নে চলে যাই। কোয়ান্টাম শক্তি বিকিরিত শক্তির কম্পাঙ্কের সাথে কীভাবে সম্পর্কিত? একটু আগেই বলেছি যে এক্ষেত্রে শক্তি ই এটা কার সাথে সমানুপাতিক? এনার্জির সাথে, কারণ ই ইকুয়াল টু এইচ নিউ। তো সেই হিসাবে চিন্তা করলে ই আর নিউ হচ্ছে এক্ষেত্রে সমানুপাতিক হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, সো এইভাবে আমরা এই বিষয়টার ব্যাখ্যা দিতে পারি। সো আমরা আজকেও বেশ কিছু প্রশ্ন একবারে ইন ডিটেল আলোচনা করলাম। আমি তোমাদেরকে প্রায় এভাবে প্রশ্ন দিব। আমরা এই পর্যন্ত 3টা লেসন গেল আমার এমসিকিউর উপরে, কমপক্ষে 12-13টা এরকম ব্যাখ্যাসহ আলোচনা থাকবে। সো তোমরা এগুলো ভালো করে দেখবে, কারণ এগুলো তোমাদের খুব কাজে লাগবে। আমি বারবার বলছি, এই জিনিসগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এগুলো তোমাদের আজীবন কাজে লাগবে যতদিন কেমিস্ট্রি লাইনে থাকবে। আর পড়াশোনা করার ক্ষেত্রে অনেক বেশি পড়াশোনা করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে যদি নিজেকে ভালো কোনো জায়গায় দেখতে চাও। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।